নমস্কার বন্ধুরা, স্টক লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। চলে নেক্সট টপিক নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। এর আগের যে ভিডিওগুলো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের কন্টিনিউ হবে। কারণ প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে সিরিজটা চলছে সেখানে আপনাদের গ্যাপ থেকে যাবে। তাই আমি বলবো বিশেষ করে যারা নতুন তারা প্রথম থেকে সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে আমরা আজকের টপিক শুরু করছি। যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আজকের যে টপিক হবে সেখানে আমরা কী কী আলোচনা করতে চলেছি। আমাদের প্রাইস অ্যাকশন আলোচনা চলছে, প্রাইস অ্যাকশনের ট্রেন্ড এবং ট্রেন্ড রিভার্সাল আমরা আলোচনা করেছি। আজকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করতে চলেছি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী এবং সাপোর্ট এরিয়া বা ডিমান্ড জোন এবং রেজিস্ট্যান্স এরিয়া বা সাপ্লাই জোন বিষয়টাকে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো সেটা আমরা জানবো। কীভাবে আমরা এই এরিয়াটাকে ট্রেন্ড লাইন বা ড্র কীভাবে করবো, চার্টের মধ্যে কীভাবে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনকে ড্র করবো সেটা আমরা এখানে শিখবো। আর কি শিখবো, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা চিরকাল একইভাবে বজায় থাকে না, কখনো রেজিস্ট্যান্স সাপোর্টে রূপান্তরিত হয় এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে রূপান্তরিত হয়। আমরা এটুকু আজকে শিখবো। যদি সময় পাই তাহলে এর উপর ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে কী হবে সেগুলো আমরা আলোচনা করতে পারি, সময় থাকবে। না হলে নেক্সট ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করবো। তো চলুন আজকে আমরা হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেটা প্রথমে আমরা জেনে নিই। দেখুন, শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস সবসময় গতিশীল থাকে, সে একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে না। এই শেয়ার প্রাইস চলতে চলতে উঠতে উঠতে একটি জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকে আবার নামতে শুরু করে, নেমে আবার একটা জায়গায় এসে একটু অবলম্বন নেয়, একটু সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে সে আবার উপরের দিকে উঠতে শুরু করে, গিয়ে আবার একটা জায়গায় গিয়ে সে বাধা পায়। এবার যে জায়গাটায় গিয়ে সে বাধা পাচ্ছে সেই জায়গাটা যদি প্রিভিয়াস বাধা পাওয়ার জায়গাটার কাছাকাছি লেভেলে হয় তাহলে আমরা সেই যে জায়গাটি সেটিকে একটি রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেব। সেখান থেকে আবার শেয়ার প্রাইসটি নামতে নামতে আবার পূর্বে যে জায়গায় যে লেভেলে এসে শেয়ার প্রাইসটি অবলম্বন গ্রহণ করে আবার উপরের দিকে উঠতে শুরু করেছিল, সেই যে জায়গাটি, সেই যে প্রাইস লেভেলটি, সেই জায়গাটাকে আমরা বলবো সাপোর্ট। তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুটো কী জিনিস বুঝলাম। শেয়ার প্রাইস এভাবে যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নামে সেটা আমাদের রেজিস্ট্যান্স, যে জায়গায় অবলম্বন নিয়ে উপরের দিকে ওঠে সেই জায়গাগুলো হচ্ছে আমাদের সাপোর্ট। তাহলে আমরা বুঝতে পারলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে আমরা ঠিক এই যেভাবে আলোচনা করলাম এটা আমরা চার্টের মধ্যেও বোঝার চেষ্টা করব। চলুন একটু দেখে নিই চার্টের মধ্যে। দেখুন, এখানে আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি সেখানে শেয়ার প্রাইস এখান থেকে ওঠানামা করতে করতে গিয়ে এইখানে গিয়ে সে আবার নিচের দিকে নামতে শুরু করেছে। নিচের দিকে নামতে এসে দেখুন এই এরিয়াটায় সে অবলম্বন গ্রহণ করে আবার উপরের দিকে উঠে গেছে। আবার যে জায়গাটিতে সে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নামতে শুরু করলো সেই জায়গাটা পূর্বের যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিল সেই কিন্তু একই লেভেলে রয়েছে। তাই আমরা এই যে লেভেলটা রয়েছে এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স, এবং এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা সাপোর্ট। দেখুন, আবার এখান থেকে এসেও সেই একই লেভেলে কিন্তু ও অবলম্বন করে আবার উপরের দিকে উঠতে শুরু করেছে। তো দেখুন, এখানে এখানে এবং এখানে এই যে এরিয়াটি এটাকে আমরা বলবো সাপোর্ট এরিয়া, আর এই যে উপরের যে এরিয়াটি এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স এরিয়া। এবার দেখুন, এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা বললাম যে জায়গা থেকে শেয়ার প্রাইস বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নামে সেই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আর যে জায়গায় অবলম্বন নিয়ে শেয়ার প্রাইসটি উপরের দিকে ওঠে সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট। এবার একটি জিনিস খেয়াল করুন, এখানে বাধাপ্রাপ্ত হয়েছিল এই লেভেলে, তার পরের বার যে জায়গায় সে রেজিস্ট্যান্স নিয়ে যে বাধাপ্রাপ্ত হয়েছে সেই লেভেলটা পূর্বের লেভেল থেকে একটু উপরে, আবার তার পরের লেভেলটা এই পূর্বের এবং তার আগের লেভেলের থেকে আরও একটু নিচে। ঠিক সেরকমভাবে সাপোর্ট যে জায়গায় সাপোর্ট নিয়েছিল সেই জায়গাটাও দেখুন, এই সাপোর্টের জায়গাটা এবং এই জায়গাটা ডিফারেন্স রয়েছে, এটা একটু উপরে রয়েছে, এটা একটু নিচে রয়েছে। তাই আমরা বাস্তব শেয়ার মার্কেটে বাস্তব চার্টের মধ্যে আমরা সব সময়
একদম সেম একটি লাইন না পেতে পারি, কখনো একটু উপর নিচ হতে পারে, তখন আমরা কি করি, এই পুরো যে এরিয়াটি সেই এরিয়াটিকে রেজিস্ট্যান্স হিসাবে মার্ক করব এবং এই নিচের যে সাপোর্টের যে জায়গাটি, এই পুরো জায়গাটিকে আমরা সাপোর্ট হিসেবে মার্ক করব। তখন এটাকে শুধু সাপোর্ট না বলে বা রেজিস্ট্যান্স না বলে আমরা রেজিস্ট্যান্স এরিয়া বা সাপ্লাই জোন এবং সাপোর্ট এরিয়া বা ডিমান্ড জোন। এবার এই রেজিস্ট্যান্স এরিয়াকে কেন সাপ্লাই জোন বলছি এবং সাপোর্ট এরিয়াকে কেন ডিমান্ড জোন বলছি সেটা একটু বোঝার চেষ্টা করব। দেখুন, শেয়ার প্রাইস উঠতে উঠতে যে জায়গাটায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সাইকোলজিটা আমাদের একটু বুঝতে হবে। যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ সেই জায়গায় বায়ারের তুলনায় সেলারের সংখ্যা বেড়ে যায়। যখন ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি হয় তখন কি হয়, যে কোনো জিনিসের তখন কি হয়, দাম কমতে থাকে। দাম কমা মানে কি, শেয়ার প্রাইস নিচের দিকে নামতে থাকবে। আবার যে জায়গায় এমন একটি লেভেল, এমন একটি শেয়ার প্রাইস যেখানে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি, তখন কি হবে, জিনিসের যোগানের পরিমাণের থেকে চাহিদা বেশি, অর্থাৎ বিক্রেতার থেকে ক্রেতা বেশি, তখন সেই জিনিসের দাম বাড়তে থাকে। শেয়ার মার্কেটেও তাই হয়। যখন শেয়ার প্রাইস একটি শেয়ারের কেনার বায়ারের সংখ্যা বেশি থাকে সেলারের তুলনায়, তখন শেয়ার প্রাইস উপরের দিকে উঠতে থাকে। তো এই জায়গায় ঠিক এই ঘটনাটিই ঘটে। এই সমস্ত জায়গায় সেলারের তুলনায় বায়ারের সংখ্যা বেশি, তাই শেয়ার প্রাইস এখানে আসলেই এখান থেকে আবার উপরের দিকে উঠতে শুরু করে। আবার এই যেখানে গিয়ে সে বাধা পাচ্ছে, এখানে বাধা পাওয়ার কারণ হচ্ছে এখানে বায়ারের তুলনায় সেলারের সংখ্যা বেশি, তাই এখানে যখনই আসছে সেলাররা খুব জোর মানে খুব অ্যাগ্রেসিভলি এখানে সেল করা শুরু করে, ফলে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে শুরু করে। তাহলে সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এরিয়া কেন সেটাকে আমরা সাপ্লাই জোন বলবো এবং কেন ডিমান্ড জোন বলবো বুঝতে পারলাম। এখানে সাপ্লাইয়ের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বিক্রেতার পরিমাণ বেশি, এখানে ক্রেতার পরিমাণ বেশি অর্থাৎ বায়ারের পরিমাণ বেশি, তাই এটাকে বলা হচ্ছে ডিমান্ড জোন, এটাকে বলা হচ্ছে সাপ্লাই জোন। চলুন এটাকে আমরা চার্টের মধ্যে আরেকটু বোঝার চেষ্টা করি ক্লিয়ারলি। আপনারা এই চার্টটি দেখুন। এখানে প্রথম যখন এখানে এসে সাপোর্ট নিয়েছিল শেয়ার প্রাইসটি, তখন আমরা এই যে দুটো লাইন এঁকেছি, এই দুটো লাইনকে এইখানে না এঁকে আমরা কি করতাম, এই লাইনটাকে এইখানে দিতাম। কোথায়, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে আপার উইক অর্থাৎ হাই লেভেল, সেখানে আমরা ডিজিটাল লাইনটা প্লেস করতাম এবং ঠিক তার পরের ক্যান্ডেলটা যে জায়গায় ওপেন হয়েছিল অর্থাৎ ঠিক এইখানে এই ক্যান্ডেলটা যে জায়গায় ওপেন হয়েছে বডিটা, ঠিক সেই জায়গায় আমরা প্রক্সিমাল লাইনটা ড্র করতাম। আপনারা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমরা ঠিক এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইসে ড্র করছি। এবার দেখুন এখানে এই দুটো লাইন আমি কিন্তু পরবর্তীকালে জায়গাটা চেঞ্জ করেছি। কেন, দেখুন নেক্সট বার যখন এখানে এসে সাপোর্ট নিয়েছে, তখন দেখুন এই যে পয়েন্টটি, এটা কিন্তু এই লাইনের থেকে উপরে রয়েছে। তখন কি করলাম, আমি এই লাইনটাকে একটু মডিফাই করলাম। কি করলাম, তখন এই লাইনটাকে আমি তুলে এই ঠিক এই আপার লেভেলে আমি প্লেস করলাম এবং দেখুন তার পরের বার কোন জায়গায় এসে রেজিস্ট্যান্স পেল, বাধা পেলাম, ওই ঠিক ওই একই লেভেলে এসে। তো এই যে পুরো এরিয়াটি, এই এরিয়াটি হচ্ছে আমাদের সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স এরিয়া। এবং ঠিক নিচের দিকে একইভাবে দেখুন আমি এই যে ডিজিটাল লাইনটা ড্র করেছি, সেটা একদম যে এই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলটি, এর যে উইক তার একদম নিচের দিকে, একদম লো পয়েন্টে, এবং তার আগের যে ক্যান্ডেলটি রয়েছে দেখতে পাচ্ছেন, সেই ক্যান্ডেলের এইখানে আমি এই যে লাইনটা প্রক্সিমাল লাইনটা সেটা কিন্তু এখানে প্লেস করেছিলাম। কিন্তু পরের কয়েকবার দেখা গেল কি যে শেয়ার প্রাইসটি নেক্সট বার এসে এখানে সাপোর্ট নিল, তারপরের বার আবার এখানে সাপোর্ট নিল। তখন কি করলাম, আমি মডিফাই করে এই প্রক্সিমাল লাইনটা আমি এইখানে নিয়ে আসলাম, মডিফাই করলাম। কেন মডিফাই করলাম, কারণ এই পুরো এরিয়াটা দেখুন পরের সাপোর্টগুলো এখানে নিয়েছে, ফলে আমি এই পুরো এরিয়াটাকে ডিমান্ড জোন বা সাপোর্ট এরিয়া হিসেবে চিহ্নিত করেছি। তাহলে আমরা নির্দিষ্ট একটি পয়েন্টে সবসময় কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাই না, আমরা একটা এরিয়াকে মার্ক করি। এবার এই যে এরিয়াকে মার্ক করলাম, কিভাবে,
উপরের দিকে সাপ্লাই জোনেও আমরা দুটো হরাইজন্টাল লাইন নিয়েছি, নিচের দিকেও দুটো হরাইজন্টাল লাইন নিয়েছি। এই হরাইজন্টাল লাইন দুটোর আলাদা আলাদা নাম রয়েছে। এটা আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন শিখব তখন এই যে ডিস্টাল লাইন, প্রক্সিমাল লাইন, হ্যাঁ, এই লাইনগুলো কীভাবে প্লেস করতে হয় তখন আরও ভালো করে শিখব। এখানে জাস্ট দেখাবার জন্য যে ড্র কীভাবে করতে হয়, কারণ এখানে আমরা যে সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন দেখছি, আমরা যখন ট্রেড করব তখন এই সাপ্লাই জোন এবং ডিমান্ড জোনের যে সংজ্ঞাটা সেটা আর একটু চেঞ্জ হবে। তখন এই সাপ্লাই জোন, এই ডিমান্ড জোনের, যেমন এখানে যে ডিমান্ড জোনটা আমরা এই এরিয়াকে মার্ক করেছিলাম, এই এরিয়াকে আমরা যখন ট্রেডিং করব আরও অ্যাডভান্স লেভেলে যখন শিখব তখন এই যে দেখছেন এই যে এরিয়াটা, এইটাকে আমরা ডিমান্ড জোন হিসাবে মার্ক করব। এবং আমাদের যে এই ডিস্টাল লাইন এবং প্রক্সিমাল লাইন, তখন এই লাইনগুলো চেঞ্জ হয়ে একটা লাইন চলে আসবে এইখানে, আরেকটা লাইন চলে আসবে এখানে। এটা কেন, কী কারণে, সেটা আমরা এরপরে যখন ট্রেডিং নিয়ে আলোচনা করবো আরও অ্যাডভান্স লেভেলে, বিশেষ করে ইনস্টিটিউশনাল ট্রেডিং, স্মার্ট মানি কনসেপ্ট কীভাবে কাজ করে সেগুলো যখন আমরা শিখবো তখন এটা আরও ভালো করে শিখবো। আপাতত আমরা এখানে শিখলাম যে ড্রয়িংটা কীভাবে আমরা করব। দেখুন আরেকবার বলি, প্রক্সিমাল লাইনটা আমরা কোথায় স্থাপন করব? প্রথম যে সাপোর্ট নিয়েছিল, যে জায়গাতে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই জায়গায় এই উইকটার ঠিক উপরে ডিস্টাল লাইন প্লেস করলাম। প্রক্সিমাল লাইনটা কোথায় প্লেস করব? এই রেড ক্যান্ডেলের যে বডি তার ঠিক আপার করলাম। ঠিক সেরকম সাপোর্ট যেখানে নিয়েছে সেখানে আমরা ডিস্টাল লাইনটাকে প্লেস করব সব থেকে নিচে যে ক্যান্ডেলটি রয়েছে সেই ক্যান্ডেলের যে লো একদম সর্বনিম্ন সেখানে, এবং প্রক্সিমাল লাইনটা ড্র করব আমরা এই যে বডি, এই ক্যান্ডেলের বডি রয়েছে সেই বডির লোয়ার পয়েন্টে। হলো পরবর্তীকালে যখন দেখলাম যে আমাদের সাপোর্ট এরিয়াটি আর একটু উপরে রয়েছে তখন আমরা এই লাইনটাকে মডিফাই করে এই উপরে দিয়ে দিলাম এবং এই লাইনটাকে মডিফাই করে এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স এরিয়া এবং আমাদের সাপোর্ট এরিয়া। এটা আমাদের চলে গেল সাপ্লাই জোন, এটা আমাদের হয়ে গেল ডিমান্ড জোন। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার চলুন এই সাপোর্ট জোন এবং ডিমান্ড জোন কীভাবে পরিবর্তিত হয়, বা সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্স হয়ে যায় এবং রেজিস্ট্যান্স কীভাবে সাপোর্টে পরিণত হয় সেটা একটু জেনে নিই। দেখুন বন্ধুরা, এখানে শেয়ার প্রাইসটি উঠতে উঠতে এখানে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, এটা আমাদের রেজিস্ট্যান্স। এই যে এরিয়াটি এটা আমাদের রেজিস্ট্যান্স। আবার শেয়ার নামতে নামতে শেয়ার প্রাইস এই লেভেলে এসে অবলম্বন গ্রহণ করে আবার একটু উঠতে শুরু করলো, এটা আমাদের সাপোর্ট। এবং দেখুন এখান থেকে এই পর্যন্ত উঠে এখানে বাধা পেয়ে আবার নেমে এখানেই সাপোর্ট নিল, আবার উঠলো, এখানে বাধা পেল, ফলে আমাদের এই জায়গাটি আর একটি রেজিস্ট্যান্স লাইন আমরা ড্র করে নিলাম এখানে। এটা আমাদের সাপোর্ট এরিয়া, এটা আমাদের মিডিলে একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর আমাদের সব থেকে বড় রেজিস্ট্যান্স এরিয়া এটা হলো। এবার দেখুন পরবর্তীকালে এই যে রেজিস্ট্যান্স এরিয়াটি, এটাকে দেখুন সাকসেসফুলি ব্রেক করলো। কেন এখানে ব্রেক হলো, কিভাবে এটা ব্রেক হলো, সেটা আমরা যখন ব্রেকআউট স্ট্র্যাটেজি বা ব্রেকডাউন স্ট্র্যাটেজি শিখবো ট্রেডিংয়ের জন্য তখন আমরা এটা ডিটেলসে আলোচনা করবো। আজকে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাই ওই জায়গায় যাবো না। আমরা এখানেই জাস্ট এই সাপোর্ট কীভাবে রেজিস্ট্যান্সে রূপান্তরিত হলো, রেজিস্ট্যান্স কীভাবে সাপোর্টে রূপান্তরিত চেঞ্জ হয়ে যায় সেটাই একটু আমরা দেখার চেষ্টা করছি। দেখুন এখানে এসে সাপোর্ট নিয়ে উঠে এখানে রেজিস্ট্যান্স নিল, এবার এইখানে এসে ও এই সাপোর্টটাকে সাকসেসফুলি ব্রেক ডাউন করলো। ব্রেক ডাউন করে নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে একটা লেভেলে এসে এই জায়গায় এসে সে আবার সাপোর্ট নিয়ে উঠতে শুরু করলো, এবং উঠতে শুরু করে কোন জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হলো, তার আগের যে সাপোর্ট এরিয়া ছিল সেটা এখন তার কী হয়ে গেল, রেজিস্ট্যান্স। এখান থেকে উঠতে উঠতে গিয়ে সে তার পূর্বের সাপোর্টে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এরিয়াটা তার সাপোর্ট এরিয়া ছিল পরবর্তীকালে সেই জায়গাটাই তার রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে সাপোর্ট আমাদের রেজিস্ট্যান্সে রূপান্তরিত হলো। তো বন্ধুরা ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।